কোর্সে যারা যুক্ত থাকবে তারা হচ্ছে এইচএসসি এর ক্লাসগুলোতে একটু আগায়া থাকবে। তো তারই ধারাবাহিকতায় কিন্তু আমাদের ফাউন্ডেশন কোর্সের শুরু। দেখো তোমরা অনেকেই আমাদের সাথে যুক্ত আছো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছো। তো তাদের মধ্যে বেশ কয়েকজন আমাদের মধ্যে প্রায় হোয়াটসঅ্যাপ গ্রুপেই আমাদের সাথে যুক্ত আছে 55 জন শিক্ষার্থী, যারা সচেতনভাবে আমাদের সাথে ক্লাস করতেছে। ওকে, যারা জয়েন করছো তাহলে তারা একটু আমাকে জানাও যে ভাইয়া ক্লাসটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এবং স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা। আমাকে একটু কমেন্ট করে জানায় দাও ভাইয়ারা। সাউন্ড কি ঠিক আছে সবার কাছে? আজকে কিছু ম্যাজিক জিনিসপত্র দেখাবো কেমিস্ট্রির। ওকে, দেখি তো যারা জয়েন করছো তারা একটু কমেন্ট করে জানাও যে আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, ওকে। অনেকেই যুক্ত হয়ে গেছে আমাদের সাথে। যারা যুক্ত হয়েছে ক্লাসটা একটু শেয়ার করে দাও, তাহলে তোমার পাশাপাশি তোমার ফ্রেন্ডরাও ক্লাসটা করতে পারবে। সাউন্ড খুবই ভালো শোনা যাচ্ছে। দেখো আমাদের ফাউন্ডেশন কোর্সে যা যা শিখবো, তবে তার আগে তোমরা সবাই একটু যুক্ত হয়ে যাও, আমরা শুরু করে দেবো ইনশাল্লাহ। আর আমাদের যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হইতে চাও তারা কিন্তু আমাদের পেজে, যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হইতে চাও, ক্লাসটা নতুন দেখতেছো, তারা কিন্তু যে কাজটা করতে পারো আমাদের পেজে ইনভাইট অল দিয়ে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। তাহলে ক্লাস শুরু হওয়ার সাথে সাথেই তোমরা কিন্তু এই যে মুগ্ধ জয়েন করে ফেলছে আমাদের সাথে। আচ্ছা, সবার কী অবস্থা, ভালো আছো তো সবাই নাকি? আর এই ফাউন্ডেশন কোর্সটা মূলত এইচএসসি 26 ব্যাচের জন্য বা এইচএসসি যারা ফার্স্ট ইয়ার থাকবে তাদের জন্য। দেখো এইচএসসি যারা ফার্স্ট ইয়ার আছে তাদের জন্য আমাদের এই আয়োজন। আচ্ছা, অনেকে জয়েন করছে, মুগ্ধ জয়েন করছে, সাকিব জয়েন করছে, হয় এটা তার ভালো। এই যে নাহিদ জয়েন করে ফেলছে আমাদের সাথে। ফোনের দরকার নেই। ওকে, দেখা যাক, একটু খেয়াল করে দেখো, আমরা যদি যারা ক্লাসে জয়েন করছে তারা কি শেয়ার করে দিছো ক্লাসটা? যারা জয়েন করছে তারা একটু শেয়ার করে দাও ক্লাসটা। ওকে, আমাকে একটু কমেন্ট করে জানাও তো কে কোথা থেকে ক্লাস করতেছো, দেখি কোন জেলার পোলাপান আমাদের সাথে যুক্ত আছে বেশি। আচ্ছা, যারা আর্টস কমার্সের আছো তাদের জন্য কিন্তু সুসংবাদ। কি সুসংবাদ? যে আমাদের কিন্তু এই ফাউন্ডেশন কোর্সটা আমি নিজে কিন্তু আইসিটির পাশাপাশি কেমিস্ট্রি ফাউন্ডেশন নিতেছি। তো আর্টস কমার্সের যারা আছো তাদের কিন্তু হতাশ হওয়ার কারণ নাই, ভাই আমাদের জন্য কিছু রাখলেন না। তোমাদের জন্য কিন্তু আমাদের আইসিটি কোর্সটা থাকতেছে। ওকে, অলরেডি অনেকেই শেয়ার দিয়ে দিছে। আচ্ছা, রাজশাহী থেকে মুগ্ধ আছে, তারপর হচ্ছে সিলেট থেকে হচ্ছে আমাদের নাহিদ আছে। দেখো আমরা যদি একটু পড়াশোনা শুরু করি, আমরা পর্যায় সারণী তো চিনি তাই না? এই যে পর্যায় সারণী, আমরা আধুনিক পর্যায় সারণী যেটা চিনি, পর্যায় সারণী আমরা খুব ভেতরের জিনিসপত্র আজকে আমরা শিখব। দেখো পর্যায় সারণীর তোমরা কিন্তু দেখো যে এখানে কি থাকে, 60টা পর্যায় থাকে। এরকম এরকম কয়টা থাকে? 60টি পর্যায় থাকে, 60টি পর্যায়।
আর গ্রুপ কতগুলো থাকে? গ্রুপ থাকে আমার 18টা। গ্রুপ কত থাকে? গ্রুপ থাকে আমার 18টা। একটু খেয়াল করে দেখো যে আমার গ্রুপ কয়টা থাকে? 18টা। কিন্তু শুরুতেই কি আমার এইভাবে ভাগ করে দেওয়া উচিত হয়েছিল, বা শুরুতেই কি আমরা এই পর্যায় সারণী পেয়ে গেছি? না, অনেক চড়াই উতরাই অনেক বিজ্ঞানীদের অবদানের ফলে আমরা এই আধুনিক পর্যায় সূত্র পাইছি। আমরা কিন্তু অনেক বিজ্ঞানীদের অবদানের ফলে আমরা ধীরে ধীরে ব্যাখ্যা করব কিভাবে বিজ্ঞানীরা পর্যায় সারণীটাকে উন্নতির চরম শিখরে নিয়ে গেছেন খুব অল্প অল্প করে। দেখো পর্যায় সারণীর এই যে এটাকে বলা হয় কলাম। কলাম কলাম এরকম কলাম কয়টা থাকে জানো? 18টি কলাম থাকে। এরকম কলাম কয়টা থাকে? 18টা কলাম থাকে। আর পর্যায় থাকে হচ্ছে আবার 60টা। পর্যায় কয়টা থাকে? 60টা। এখন একটু খেয়াল করে দেখো যে গ্রুপ নাম্বার 1 থেকে গ্রুপ নাম্বার 18 পর্যন্ত আমরা দেখি। আর পর্যায় হচ্ছে 1 থেকে শুরু করে 7 পর্যন্ত পর্যায় থাকে। কিন্তু এর সূচনা হয়েছিল কার মাধ্যমে জানো? বিজ্ঞানী মেন্ডেলিফের মাধ্যমে। বিজ্ঞানী মেন্ডেলিফ কিন্তু তার 63টা মৌল নিয়ে, বিজ্ঞানী মেন্ডেলিফ, দিমিত্রি মেন্ডেলিফ, যে হচ্ছে পর্যায় সারণীর মূল জনক। পর্যায় সারণীর মূল জনক যদি কে বলে তাহলে কি বলবা? মূল জনক হচ্ছে পর্যায় সারণীর পর্যায় সারণীর। দেখো তোমরা কি বলবা? দিমিত্রি মেন্ডেলিফ। দিমিত্রি মেন্ডেলিফ। এখন তোমাদেরকে বলি যে এখানে মেন্ডেলিফের জায়গায় কি কি জিনিস থাকতে পারে। দেখো তোমাদেরকে বলতে পারে যে ম্যান্ডেলা। দেখো ম্যান্ডেলা কি বলতো? দক্ষিণ আফ্রিকার কিন্তু স্বাধীনতার অগ্রনায়ক। স্বাধীনতার অগ্রনায়ক বলতে এখানে কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে তিনি আন্দোলন করছিলেন। 95 বছর বয়সে তিনি মারা যান। দেখো ওটা হচ্ছে নেলসন ম্যান্ডেলা। উনি হচ্ছেন কি? নেলসন ম্যান্ডেলা। ঠিক আছে? আচ্ছা, এখন আর পর্যায় সারণীর জনককে? উনি হচ্ছে দিমিত্রি মেন্ডেলিফ। উনি হচ্ছে আমার দিমিত্রি মেন্ডেলিফ। বুঝাইতে পারছে কি? আরেকজন আছে, আরেকজনের নাম কি জানো? গ্রেগর জোহান মেন্ডেল। গ্রেগর জোহান মেন্ডেল। এই গ্রেগর জোহান মেন্ডেল সম্পর্কে তো তোমরা আশা করি জানো। উনি হচ্ছে কি? জেনেটিক্সের জনক, ফাদার অফ জেনেটিক্স। ফাদার অফ কি? জেনেটিক্স। ফাদার অফ জেনেটিক্স কাকে বলা হয়? গ্রেগর জোহান মেন্ডেল। ওনাকে বলা হয় ফাদার অফ জেনেটিক্স। ফাদার অফ জেনেটিক্স বলা হয়। জিন তত্ত্বের জনক হচ্ছে মেন্ডেল। আর মেন্ডেলিফ হচ্ছে পর্যায় সারণীর জনক। আর নেলসন ম্যান্ডেল হচ্ছে কি? উনি হচ্ছেন দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গদের মুক্তির আন্দোলনের নেতা। উনি হচ্ছে কি? দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গদের মুক্তির আন্দোলনের নেতা। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে বলো তো? আশা করি পারছি। এইভাবে তোমরা কনফিউজড হইও না। এরপরে ওই যে মেন্ডেলিফ যে পর্যায় সূত্রটা দিছিল, ওইটার মধ্যে কয়টা পর্যায় ছিল আর কয়টা গ্রুপ ছিল তোমরা কি জানো? ওইখানে আমার কিন্তু পর্যায় ছিল হচ্ছে 12টার মতো। পর্যায় কয়টা ছিল? ওনার 12টা পর্যায় এবং 8টা গ্রুপ ছিল। এই যে দেখো ওনার যে দিমিত্রি মেন্ডেলিফ যে দিছিল, দিমিত্রি মেন্ডেলিফ, উনি যে পর্যায় সারণীটা দিছিল ওটার মধ্যে কি কি ছিল জানো? ওটার মধ্যে 12টা পর্যায় ছিল। 12টি পর্যায় এবং 8টি গ্রুপ ছিল। 8টি গ্রুপ ছিল। বুঝাইতে পারছি কি? তার মানে কি 12টা পর্যায়, 12টা পর্যায় বলতে কি এই যে এরকম এরকম কয়টা ছিল? এরকম ছিল হচ্ছে 12টা। আর যদি বলি আমরা কলাম কয়টা ছিল? এই যে উপর দিকে নিচের দিকে, উপর থেকে নিচের দিকে এরকম কলাম কয়টা ছিল? কলাম বা গ্রুপ ছিল হচ্ছে 8টা গ্রুপ ছিল। 8টি কি ছিল বলো তো? 8টা গ্রুপ ছিল। এই দুইটা জিনিস কি মনে থাকবে তোমার?
এই যে দিমিত্রি মেন্ডেলিভ যে পর্যায় সারণী দিয়েছিল, যদিও কখনো প্রশ্ন করে যে তার পর্যায় কয়টা ছিল, 12টা পর্যায় ছিল, তার গ্রুপ কয়টা ছিল, 8টা গ্রুপ ছিল, তার গ্রুপ কয়টা ছিল, 8টা। আচ্ছা বলো, কিন্তু তার এই যে পর্যায় সারণীটা দিছে, এটা কিন্তু কিসের উপর ভিত্তি করে দিছে জানো? একটু প্রবলেম ছিল তার পর্যায় সারণীতে। কিছুটা প্রবলেমটা কী কী ছিল একটু খেয়াল করে দেখো। এরকম ছিল যে ভৌত এবং রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে সে হচ্ছে তার পর্যায় সারণীটা দিয়ে দিছিল। ভৌত এবং রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে, দেখো ভৌত এবং রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে, ভৌত এবং রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে, ভৌত এবং রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে। বাট আধুনিক পর্যায় সারণী কিসের উপর পরিচিত বলো তো? তোমরা কিন্তু জানো, একটু কমেন্ট করে জানাও তো যে আধুনিক পর্যায় সারণী। আচ্ছা দিমিত্রি ভাই, অন্য ক্লাসগুলো কখন হবে? সবগুলো কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ সিক্রেট গ্রুপে লিঙ্ক আকারে দেওয়া হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি তোমরা লিঙ্ক পাইতে চাও, হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা ক্লাসের লিঙ্কগুলো পাইতে চাও এবং নোটিশ পাইতে চাও, তারা কিন্তু আমাদের এই যে অনুশীলনী যে পেজ আছে ওইখানে তোমরা ইনভাইট অল দিতে পারো। ইনভাইট অল দেখবা সকল ফ্রেন্ডদেরকে ইনভাইট দিয়ে দিবে একটা ক্লিকে, তোমার 10 সেকেন্ডও লাগবে না। আর আমাদের যে অনুশীলনী গ্রুপটা আছে, অনুশীলনী এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন, ওইখানে তুমি যদি 100 জন ফ্রেন্ডকে ইনভাইট করো, তারপর যদি আমাকে একটু ইনবক্সে নক দিয়ে যাবো যে ভাইয়া আমি তো ফ্রেন্ডদেরকে ইনভাইট দিছি, তখন তোমাকে সাথে সাথে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে দিব। আমাদের সাথে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রায় 55+ স্টুডেন্ট আমাদের সাথে অ্যাড আছে। আমাদের সাথে অ্যাড আছে, তারা কিন্তু ক্লাস হওয়ার সাথে সাথেই তারা নোটিশগুলো পাওয়া যায়, বুঝতে পারছি কি? এরপরে দেখো আধুনিক পর্যায় সারণী, যেটা আধুনিক পর্যায় সারণী, আধুনিক পর্যায় সারণী দিছে হচ্ছে বিজ্ঞানী বোর। আধুনিক পর্যায় সারণীটা কে দিছে? দেখো মেন্ডেলিফের পর্যায় সারণী কেন স্বীকৃত হয় নাই? ভৌত এবং রাসায়নিক ধর্মের উপর দিছে। এখন ভৌত ধর্ম তো অনেকগুলো পদার্থই আছে গ্যাসীয়, তাদেরকে কি একটা ঘরে জায়গা দেওয়া সম্ভব? দেখো মনে করো যে আমার কাছে অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, তার পাশাপাশি আর্গন আছে, কারণ সবগুলোর ভৌত অবস্থায় কি বলতো, গ্যাসীয়। এখন তাদেরকে কি একটা ঘরে জায়গা দেওয়া যাবে বলো তো? এই কাজটা কখনোই করা যাবে না, কারণ কি তাদেরকে এই ঘরে জায়গা দেওয়া যাবে না। আর যারা ক্লাস করতেছো তারা ক্লাসটা একটু শেয়ার করে দাও, তাহলে তোমার ফ্রেন্ডরাও ক্লাসটা করতে পারলো। আর আধুনিক পর্যায় সারণী, আধুনিক পর্যায় সারণীটা দিছে কে বলতো? আধুনিক পর্যায় সারণীটা দিছে হচ্ছে বিজ্ঞানী বোর। আধুনিক পর্যায় সারণী দিছে হচ্ছে বিজ্ঞানী বোর। ইংলিশে তার বানানটা হচ্ছে এরকম, BOHR, বোর, বোর। এখন এই বিজ্ঞানী নিলস বোরের যে পর্যায় সারণী, তার যে মূল তত্ত্ব ছিল সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। সেটা কি ছিল? ইলেকট্রন বিন্যাস। তোমাদেরকে ইলেকট্রন বিন্যাস খুব সহজ করে শিখাই দেব। তুমি চাইলে যখন আমি ইলেকট্রন বিন্যাসটা শিখাই দেবো, তুমি চাইলে 118 নম্বর মূলের ইলেকট্রন বিন্যাস খুব ইজিলি করতে পারবা। শিখাই দেবো আস্তে আস্তে, ধৈর্য ধরো। এখন বিজ্ঞানী বোর, আর এই অধ্যায়টা পড়তে মোটামুটি তোমার 30টার মতো মৌল মুখস্থ থাকা লাগে। তোমরা একটু কমেন্ট করে জানাও তো যে কার কয়টা মৌল মুখস্থ আছে। মনে করে এভাবে বলতে পারবা, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফির বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক, সেলেনিয়াম, ব্রোমিন, ক্রিপ্টন, রোবিডিয়াম, স্ট্রোনশিয়াম, ইট্রিয়াম, জার্কোনিয়াম, নাইবিয়াম, মোলিবডেনাম, টেকনেশিয়াম, রুথেনিয়াম, রোডিয়াম, প্যালাডিয়াম, সিলভার, ক্যাডমিয়াম, ইন্ডিয়াম, টিন, অ্যান্টিমনি, টেলুরিয়াম, আয়োডিন, জ্যানন। এভাবে তুমি সিরিয়ালি কত পর্যন্ত মৌল মুখস্থ বলতে পারবা বলো তো? নাহিদ বলতেছে 40টা পারবে। আচ্ছা, তোমাদেরকে 118টা কীভাবে শিখতে হয় সেই টেকনিক শিখাই দেবো ইনশাল্লাহ। তবে আমি একটু জানতে চাই কে কতগুলা পারে, আমার একটু জানার ইচ্ছে হইল। দেখো বিজ্ঞানী বোরের পরমাণু মডেলের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে মূল
তত্ত্ব ছিল হচ্ছে ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রনিক কনফিগারেশন। ইলেকট্রনিক কনফিগারেশন বুঝছো? এই তো সালমান ফার্সি 50টার মতো আছে। তাহলে তো আমরা একটা কন্টেস্টের আয়োজন করতে পারি আমাদের অনুশীলনীর গ্রুপে। তোমরা ভিডিও করে আপলোড দিবা, কে কয়টা মুখস্থ আপলোড দিয়ে বলতে পারো। ধরো ক্যামেরার সামনে তোমরা হচ্ছে একটা ফোন দিয়ে ভিডিও করলা ফ্রন্ট ক্যামেরা দিয়ে, তাহলে করা যায় নাকি বলো? কে কয়টা মৌল মুখস্থ বলতে পারে তোমাদের 26 ব্যাচের জন্য একটা কন্টেস্ট হয়ে যাক। প্রয়োজনে আমিও সেই কন্টেস্টে অংশগ্রহণ করলাম। আচ্ছা, তোমরা কি বলো, করা যায় কি? দেখো, মূল তত্ত্ব হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন, বাট তার পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলগুলোকে সাজানো হয়েছে। 1 নাম্বারটা এখানে থাকবে, তারপরে 2 নাম্বারটা, তারপরে 3, 4, 5, 6, অর্থাৎ পারমাণবিক সংখ্যা অনুযায়ী মূলত আমার হচ্ছে এই পর্যায় সারণী, বোর্ড যে পর্যায় সারণীটা দিছে সেটা কিসের উপর ভিত্তি করে? পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে, পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে। আচ্ছা, তাহলে তোমরা একটু ক্লাসের শেষে আমাকে একটু নক দিও যে ভাইয়া আমরা কন্টেস্টটা শুরু করতে চাই, কিভাবে কি করা যায়। ঠিক আছে, আমরা আলোচনা করে তাহলে এই কন্টেস্টটা করে ফেলি, কে কতগুলো মৌল মুখস্থ বলতে পারে। তার মানে কি, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যার অনুযায়ী মৌলগুলোকে সাজানো হয়েছে। তার মানে কি, প্রোটন সংখ্যা বা হচ্ছে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলগুলোকে স্থান দেওয়া হয়েছে, মৌলগুলোকে আচ্ছা, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা অনুযায়ী কী হয়েছে? মৌলগুলোকে স্থান দেওয়া হয়েছে। আর আমি 25 ব্যাচ, এগুলা শেষ আমাদের। আচ্ছা, এগুলো তো তোমরা পারবে 25 ব্যাচ। এই ক্লাসগুলো হচ্ছে মূলত 26 ব্যাচের ফাউন্ডেশনের জন্য, তারা যেন বেসিকটা স্ট্রং করতে পারে, সেই জন্য এই ক্লাসটার আয়োজন। দেখো, এই যে পর্যায় সারণী আছে টোটাল, তাদেরকে 4টা ব্লকে ভাগ করা হয়েছে। পর্যায় সারণী টোটাল হচ্ছে 4টা ব্লকে। দেখো, তোমরা যদি পর্যায় সারণীর ছোট্ট একটা চিত্র তোমাদেরকে দেখাই, সারণীটা কিন্তু এই যে এরকম অনেকটা। ওকে, পর্যায় সারণীটা কিন্তু এই যে অনেকটা এরকম, ঠিক আছে। তারপরে এই যে এখানে মনে করো যে মৌলগুলো থাকে, এই যে পর্যায় সারণীটা একটু আঁকায় ফেলি তোমাদের জন্য। এরকমভাবে কিন্তু আমার মৌলগুলো যুক্ত থাকে। ধরো এরকম পর্যায় সারণী, আমি জাস্ট একটা আপাত চিত্র আঁকাইতেছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, আরও 8টা চিত্র, 8টা ঘর আঁকাইতে হবে। আচ্ছা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, তারপরে ধরো এইখানে একটা ঘর হইল। এখন এই হচ্ছে আমার কিন্তু পর্যায় সারণীটা এরকমভাবে অবস্থিত। দেখো, মোটামুটি একটা আপাত দৃষ্টিতে ঘরটা আঁকানোর চেষ্টা করছি। এখন পর্যায় সারণীকে মূলত কয়টা ব্লকে ভাগ করা হয় বলতো? 4টা ব্লকে ভাগ করা হয়। এই যে পর্যায় সারণীটা আঁকাইলাম, এই যে এখানে পর্যায় সারণীকে মূলত 4টা ব্লকে ভাগ করা হয়। পর্যায় সারণীকে কয়টা ব্লকে ভাগ করা হয়? পর্যায় সারণীকে 4টা ব্লকে ভাগ করা হয়। 4টা ব্লকে ভাগ করা হয়। কি কি ব্লক থাকে বলতো? একটা হচ্ছে এস ব্লক, সবগুলো আমরা বিস্তারিত আলোচনা করব, কোনটা এস ব্লক, কোনটা পি ব্লক, এস ব্লকে কারা থাকে, পি ব্লকে কারা থাকে, তারপরে ডি ব্লকে কারা থাকে, সব আলোচনা করব ইনশাল্লাহ। দেখো, প্রথমে এস ব্লক, তারপরে 2 নাম্বার কে ব্লক বলতো? পি ব্লক,
তারপরে 3 নাম্বার হচ্ছে আমার ডি ব্লক, তারপরে 4 নাম্বার হচ্ছে আমার এফ ব্লক। এস ব্লক, পি ব্লক, ডি ব্লক আর হচ্ছে এফ ব্লক। একটু খেয়াল করে দেখো, আমি যদি একটু আলাদা করে দেই তোমাদেরকে জিনিসটা, এই যে এই অংশটুকু হচ্ছে আমার এস ব্লকের আন্ডারে, এস ব্লকের আন্ডারে, বাট এইখানে শুধু হচ্ছে একটা মৌল থাকে হচ্ছে হিলিয়াম, যেটা হচ্ছে এস ব্লকের আন্ডারে। তাহলে এস ব্লকে হচ্ছে এই 2 গ্রুপ আর হচ্ছে এইখানে একটা মৌল, ঠিক আছে। আর এইখানে এই যে এই জায়গাটা জুড়ে, এই জায়গাটা জুড়ে এই যে এখানে যে পুরো জায়গাটা আছে, এটা হচ্ছে টোটালি হচ্ছে আবার পি ব্লক, এটা হচ্ছে টোটালি পি ব্লক। এরপরে যদি আর একটু দেখাই তোমাদেরকে, যে এইখানে এইখানে যে জায়গাটা আছে, এই যে এইখানে এই জায়গাটুকু হচ্ছে আমার ডি ব্লক, ডি ব্লক। আর দেখবা পর্যায় সারণীর নিচে আরো 2টা রো আছে, আরো 2টা রো আছে, এই যে এখানে আরো 2টা কি আছে বলো তো, আরো 2টা রো আছে এরকম। এদেরকে বলা হয়, এখানে হচ্ছে এরা হচ্ছে এফ ব্লক, এরা হচ্ছে এফ ব্লক। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে এই জিনিসটা? একটু ক্লিয়ার করে বলো তো। এখন আমরা স্পষ্ট করব যে এটাকে কেন এস ব্লক বলতেছি, এই অংশটুককে কেন পি ব্লক বলতেছি, আর এই অংশটুককে কেন ডি ব্লক বলতেছি। দেখো, তোমরা যারা খাতায় তুলবা তো তুলবাই, খাতায় তোলার দরকার নেই, ক্লাসটা তাকায় থাকলেই ক্লাসের পড়া দেখবা যে ক্লাসেই পড়া হয়ে যেতেছে। এখন দেখো, এস ব্লক এই যে এইখানে যে মৌলগুলো থাকে, এই যে 1 নাম্বার গ্রুপ, দেখো 1 নাম্বার গ্রুপ, আর এখানে হচ্ছে আমার 2 নাম্বার গ্রুপ। দেখো এখানে হচ্ছে 1 নাম্বার আর এখানে হচ্ছে 2 নাম্বার, এখানে কিছু মোছা লাগবে। আচ্ছা, এই যে এটা হচ্ছে আমার 2 নাম্বার গ্রুপ। খেয়াল করে দেখো 1 নাম্বার গ্রুপে কারা কারা থাকে। গ্রুপ নাম্বার 1, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এরপরে হচ্ছে ফ্রান্সিয়াম। তাহলে গ্রুপ নাম্বার 1-এ টোটাল মৌল কয়টা আছে? 7টা। এটা হচ্ছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। কেমনে মনে রাখবা? তোমাদেরকে মনে রাখারও টেকনিকটা শিখিয়ে দিই। দেখো, হা, লি, তারপরে না, তারপরে হচ্ছে কে, তারপরে হচ্ছে রুবি, সিএস দিয়ে হচ্ছে সাজিয়ে, সাজিয়ে। তোমাদেরকে 118টা মৌলই আমি মুখস্থ করাবো, ঠিক আছে, চিন্তা করো না। সাজিয়ে, যদিও এটার কোনো প্রয়োজনীয়তা নাই, কিন্তু শিখতে পারলে ভালো। আমি বলি না তোমার এটা মুখস্থ করতেই হবে, বাট যদি মুখস্থ করতে পারো, তুমি তো নিজেও বুঝো যে একটা ফ্লেক্স, যে কেমিস্ট্রি 118টা মৌল মুখস্থ পারি। ফ্রান্সিয়াম, ফ্রান্সিয়াম, দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, সবগুলোর শেষে কিন্তু কি আছে? দেখো এইখানে কিন্তু ধাতুর শেষে কি আছে? সবগুলোর শেষে হচ্ছে আম আছে। শেষে কি আছে বলো তো? আচ্ছা, দেখো অনেকের বাড়ি যাদের রাজশাহী, তারা কিন্তু এইখানে দেখেই বুঝে গেছো যে যাদের শেষে কি আছে? আম আছে, এরা হচ্ছে আমার ধাতু। এদেরকে কি বলবা? ধাতু। তার মানে গ্রুপ নাম্বার 1-এর বেশিরভাগ মৌলই হচ্ছে ধাতু। শুধু হাইড্রোজেনটা কার মধ্যে পড়ে গেছে? হাইড্রোজেনটা শুধু অধাতুর মধ্যে পড়ে গেছে। হাইড্রোজেনটা শুধু কিসের মধ্যে পড়ছে? আচ্ছা, তার মানে গ্রুপ নাম্বার 1-এ ধাতু কয়টা আছে? 6টা। গ্রুপ 1-এ ধাতু কয়টা আছে বলো তো? গ্রুপ 0-1-এ ধাতু আছে কয়টা বলো তো? ধাতু আছে 6টি। ধাতু আছে 6টা, আর অধাতু কয়টা আছে বলো তো? অধাতু। তোমরা যখন নিজেরাও পড়বা, এইভাবে বিশ্লেষণ করে করে পড়বা, তাহলে দেখবা পড়াটার মধ্যে মজা পাচ্ছ। তাহলে অধাতু কয়টা আছে বলো তো? অধাতু আছে হচ্ছে একটা, একটা। বুঝাইতে পারছি?
এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এদেরকে এস ব্লক কেনই বলা হচ্ছে, এদেরকে কেন এস ব্লক বলা হচ্ছে সেই ব্যাখ্যা কে দিবে? ভাই আপনি এস ব্লক কেন বলবেন তাদেরকে? দেখো এস ব্লক কেন বলবো, কারণ তুমি যদি হাইড্রোজেনের কথা চিন্তা করো 1 নম্বর মৌল, লিথিয়ামের কথা চিন্তা করো 3 নম্বর মৌল, সোডিয়ামের কথা চিন্তা করো 11 নম্বর মৌল, তারপরে হচ্ছে পটাশিয়ামের কথা চিন্তা করো 19 নম্বর মৌল, ঠিক আছে? এখন হাইড্রোজেনের যদি ইলেকট্রন বিন্যাস করো তখন কি আসবে? 1s1 আসবে না, একটাই ইলেকট্রন, তাহলে কি 1s1 হয়ে যাবে, 1s1 হয়ে যাবে। ওকে, বলো তো ক্লাসের পড়া কি বোঝা যাচ্ছে? ইজি লাগতেছে? নতুন কিছু জানতে পারতেছো? বা কিভাবে পড়াশোনাটা করতে হবে সেটা তো অন্তত শিখতে পারতেছো। এখন লিথিয়ামের কথা যদি বলি 3টা ইলেকট্রন, তার মানে কি 1s1, 1s1 হবে না, 1s2 হবে, তারপরে কি হবে এখানে 2s1 হবে, এই যে 2 আর 1 3, বোঝাইতে পারছি? আবার যদি সোডিয়ামের কথা চিন্তা করো তাহলে কি হইতেছে 1s2, 2s2, 2p6। ইলেকট্রন বিন্যাসটা একটু খেয়াল করে দেখো, 1s2, 2s2, 1s2, 2s2, তাহলে 4টা গেল, 4 আর 6 কত 10, আর একটা থাকে, তাহলে সেটা কোথায় যাবে বলো তো? 3s1 চলে যাবে। একটু খেয়াল করে দেখো যে এখানে সবগুলোর সর্বশেষ ইলেকট্রন কোথায় যাচ্ছে দেখছো? এসে যাচ্ছে। দেখো হাইড্রোজেনের লাস্ট ইলেকট্রন এসে গেছে, লিথিয়ামের লাস্ট ইলেকট্রন কোথায় গেছে? এসে গেছে। সোডিয়ামের লাস্ট ইলেকট্রন কোথায় গেছে? এসে গেছে। এখন যদি কোনো মৌলের সর্বশেষ ইলেকট্রন এস উপশক্তি স্তরে প্রবেশ করে, কোন শক্তি স্তরে প্রবেশ করে? এস উপশক্তি স্তরে প্রবেশ করে, তখন সেই মৌলগুলাকে বলা হয়, দেখো তখন সেই মৌলগুলাকে বলা হয় এস ব্লক মৌল, তখন সেই মৌলগুলাকে বলা হয় এস ব্লক মৌল, তখন সেই মৌলগুলাকেই বলা হয় কি? এস ব্লক। এই যে টিয়া কালারের যে গোল চিহ্ন দিয়ে বলতেছে যে এদেরকে কি বলা হয়? এস ব্লক মৌল। এই যে এদেরকে বলা হয় কি? এস ব্লক মৌল। মানে লাস্ট ইলেকট্রন যদি এসে গিয়ে থামে, শেষ হয়, তখন তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো এস ব্লক মৌল। লাস্ট ইলেকট্রন যদি এসে গিয়ে শেষ হয় তখন তাদেরকে কি বলবো আমরা? এস ব্লক মৌল। এখন দেখো গ্রুপ নাম্বার 1 তো দেখলামই, গ্রুপ নাম্বার 2 আমরা কিন্তু এখন এদের ফিজিক্যাল প্রপার্টিসগুলো দেখতেছি, বুঝছো? ফিজিক্যাল প্রপার্টিস বলতে কি বোঝাইতেছে? যে বাহ্যিকভাবে দেখে কি কি বৈশিষ্ট্য বোঝা যায়। এখন এরপরে কিন্তু আমরা এদের বিক্রিয়াগুলো দেখবো, কার সাথে কি ধরনের বিক্রিয়া দেয়, এগুলোও কিন্তু আমরা আস্তে আস্তে দেখব। বুঝতে পারছো? দেখো এইখানে আমরা যদি গ্রুপ নাম্বার 2-তে একটু চলে যাই, আমরা আগে এস ব্লক মৌল সম্পর্কে তাদের বিস্তারিত একটু জেনে নেই, তারপরে হচ্ছে আমরা দেখব। দেখো গ্রুপ নাম্বার 2-তে কারা কারা থাকে বলো তো? গ্রুপ নাম্বার 2 এর প্রথম মৌল কে? তোমাদের মধ্যে কেউ বলতে পারবা? দেখো অনেক সময় তোমরা এইভাবে পড়ছিলা যে বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে কিসে রাখো? বাটিতে রাখো। বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে কিসে রাখো? বাটিতে রাখো। একটু খেয়াল করে দেখো গ্রুপ নাম্বার 2-তে যদি বলি বেরিলিয়াম কত নাম্বার? 4 নাম্বার। 4-এর সাথে 8 যোগ করলে কত হয়? 12। দেখছো 4-এর সাথে 8 যোগ করলে 12। আবার ম্যাগনেসিয়াম 12, 12-এর সাথে আবার যদি 8 যোগ করি তাহলে কত হবে? 20। এইভাবে তোমরা সিরিয়ালি চলে আসতে পারো। তার মানে কি এই যে মৌলগুলো দেখতেছো, আবার ক্যালসিয়ামের সাথে কিন্তু 18 যোগ করলে কত হবে? 38। ঠিক আছে, এভাবে তোমরা সিরিয়ালে আসতে পারো। এই যে এইখান থেকে এখানে আসছো 8 যোগ করে, এখান থেকে এখানে আসছো 8 যোগ করে, এখান থেকে এখানে যাবা হচ্ছে 18 যোগ করে, এখান থেকে এগুলাতে যাবা 18 যোগ করে, এগুলাতে যাবা হচ্ছে 18 যোগ করে। বুঝাইতে পারছে কি? কারণ এর মধ্যে 18টা করে মৌল থাকে, 18টা করে কি থাকে? মৌল থাকে। এখন খেয়াল করে দেখো এই যে সংখ্যাগুলা, এর উপর এটা ছিল 2 যোগ করে আসা,
তার মানে 2 8 8 18 18 18, তারপর হচ্ছে এখানে 32 যুক্ত হয়, লাস্টেরটাতে এখানে 32 যুক্ত হয়, 32 যুক্ত হয়। এই সংখ্যাগুলোকে বলা হয় ম্যাজিক সংখ্যা, এগুলোকে কি বলে? ম্যাজিক সংখ্যা। দেখো এর পরবর্তীতে আমরা যদি এদের ইলেকট্রন বিন্যাসটাও দেখি, দেখো আমরা যদি বেরিলিয়ামের কথা বলি, বেরিলিয়াম 4টা ইলেকট্রন থাকে, কয়টা ইলেকট্রন থাকে? 4টা। ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে কি আসে বলো তো? 1s2 2s2। দেখো তো লাস্ট ইলেকট্রন কোথায় গেছে? s উপশক্তি স্তরে গেছে না? লাস্ট ইলেকট্রন কোথায় গেছে? s উপশক্তি স্তরে গেছে। আবার যদি ম্যাগনেসিয়ামের কথা চিন্তা করি, ম্যাগনেসিয়াম কত নাম্বার? 12 নাম্বার। তাহলে এখানে কি আসবে? 1s2 2s2 2p6, তাহলে 10টা হইলো, আর লাগে 2টা, তার মানে কি 3s2। তাহলে এখানে কত চলে আসলো? 12। এইখানেও দেখো সর্বশেষ ইলেকট্রন কোথায় প্রবেশ করছে? সর্বশেষ ইলেকট্রন কোথায় প্রবেশ করছে? আছে। এই জন্য ম্যাগনেসিয়াম হচ্ছে একটি এস ব্লক মৌল, এস ব্লক মৌল। এইভাবে তোমাদেরকে যদি বলে যে ভাইয়া ওই ক্যালসিয়াম, ক্যালসিয়াম কেন এস ব্লক মৌল, তোমরা কি এটা ব্যাখ্যা দিতে পারবে না? তোমরা কি এটা ব্যাখ্যা দিতে পারবে না? আচ্ছা, ওকে। তার মানে এইভাবে আমরা যে কোনো মৌলকে আমরা পরিচয় করাই দিতে পারবো। যে কোনো মৌলকে, এই ক্লাসটা শুধু হচ্ছে 26 ব্যাচের জন্য। দেখা যাক। এখন এভাবে আমরা কিন্তু মৌলগুলোকে আইডেন্টিফাই করতে পারি, একটু খেয়াল করে দেন। এরপরে এই যে হিলিয়ামের কথা বলতেছি না, হিলিয়ামের মধ্যে কয়টা ইলেকট্রন থাকে? 2টা। হাইড্রোজেনের পরে হিলিয়াম, কি আসবে? 1s2 2s2। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এরা এস ব্লক মৌল হওয়া সত্ত্বেও, এই যে এটা হিলিয়াম যেটা আছে, এটা কিন্তু এস ব্লক মৌল হওয়া সত্ত্বেও, এস ব্লক মৌল হওয়া সত্ত্বেও কেন 18 নম্বর গ্রুপে জায়গা দেওয়া হয়? দেখো এই যে হিলিয়াম, সে কিন্তু কি এস ব্লক মৌল, বাট তাকে জায়গা দেওয়া হয়েছে কোথায়? তাকে জায়গা দেওয়া হয়েছে 18 নম্বর গ্রুপে। কেন কেন তার সাথে এই অবিচারটা হইল? প্রশ্ন হচ্ছে সে কি অবিচার হইল না সুযোগ সুবিধা নিল? এটাও কিন্তু একটা আলোচ্য বিষয়। দেখো হিলিয়ামের কথা যদি চিন্তা করি, এস এর মধ্যে তোমাদেরকে একটু বলি, এস এর মধ্যে ম্যাক্সিমাম কয়টা ইলেকট্রন থাকতে পারে জানো? প্রথম শক্তি স্তরে এস এর সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে।
পিতে ম্যাক্সিমাম 6টা থাকতে পারে, ডিতে ম্যাক্সিমাম 10টা থাকতে পারে, এফে ম্যাক্সিমাম কয়টা থাকতে পারে জানো? 14টা ইলেকট্রন থাকতে পারে, 14টা ইলেকট্রন থাকতে পারে। এইভাবে তোমরা যদি চিন্তা করো যে এর কিন্তু সর্বশেষ শক্তি স্তর পূর্ণ অবস্থায় আছে, এর কি আছে? সর্বশেষ শক্তি স্তর, সর্বশেষ শক্তি স্তর কি আছে? পূর্ণ আছে। এর কি আছে বলতো? সর্বশেষ শক্তি স্তর পূর্ণ আছে। এর জন্য এটা হচ্ছে নোবেল গ্যাসের মর্যাদা পাইছে। এটা কিসের মর্যাদা পাইছে? নিষ্ক্রিয় গ্যাস বা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস বা হচ্ছে নোবেল গ্যাসের স্থান দেওয়া হয়েছে। এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বা হচ্ছে নোবেল গ্যাসের কি দেওয়া হয়েছে বলতো? স্থান দেওয়া হয়েছে। সবকিছু কিন্তু লিখে লিখে পড়াইতেছি, তোমাদের আর আলাদা করে নোট করা লাগবে না। আমরা যখন এটাই আপলোড দিব তোমরা এটাই পড়ে নিতে পারবা। এটা কিন্তু আমরা স্লাইডটা প্রোভাইড করে দেব। রসায়ন বাদে অন্য ক্লাসগুলা, আইসিটি ক্লাস তো আমি নিজে নিতেছি, তোমাদের ম্যাথ ক্লাসের রুটিন দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ম্যাথ এবং ফিজিক্স, বায়োলজি এগুলো রুটিন দিয়ে দেওয়া হবে খুব শীঘ্রই। তোমরা হচ্ছে ক্লাসটা দ্রুত শেয়ার করে দাও, তাহলে স্টুডেন্ট যদি বেশি হয় আমাদেরও ক্লাস নিতে ভালো লাগে, বা বেশি মানুষের কাছে যদি ক্লাসটা পৌঁছায় আমাদেরও মানে পরিশ্রমটা সার্থক হয় আর কি। তোমাদের মধ্যে সবাইকে ক্লাসটা শেয়ার করে দিছো? আমি দেখি তো। আচ্ছা, এখন দেখো যে নিষ্ক্রিয় গ্যাস আসলে কারা কারা আছে বলতো? নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে কারা কারা আছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, অর্গানিজম। দেখো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, অর্গানিজম, এই যে সাতটা, এই সাতটাকে বলা হয় নিষ্ক্রিয় মৌল, সহজে কারোর সাথে বিক্রিয়া করে না। তবে এখানে ব্যতিক্রম হচ্ছে জ্যানন। জ্যানন অনেকের সাথেই বিক্রিয়া করে। ব্যতিক্রম কে? জ্যানন। একটু মনে রাখবা, জ্যানন হচ্ছে একটু ব্যতিক্রম। জ্যানন হচ্ছে একটু ব্যতিক্রম, অনেকের সাথে বিক্রিয়া করে। এর যৌগ পাওয়া যায় যেমন XeF2, তারপরে হচ্ছে XeF4, তারপরে XeF6, অর্থাৎ জ্যানন ডাইফ্লোরাইড, জ্যানন টেট্রাফ্লোরাইড, জ্যানন হেক্সাফ্লোরাইড। এই দুইটা নিষ্ক্রিয় মৌল হইলেও এদের কি পাওয়া যায় বলতো? যৌগ পাওয়া যায়, বাট অন্যগুলোর কিন্তু যৌগ সচরাচর পাওয়া যায় না। সাতটি কি বলতো? এই সাতটাকে বলা হয় নিষ্ক্রিয় মৌল। নিষ্ক্রিয় তার মধ্যে এই যে হিলিয়াম এস ব্লক মৌল হওয়া সত্ত্বেও কি, এস ব্লক মৌল হওয়া সত্ত্বেও সে 18 নম্বর গ্রুপে জায়গা পাইছে হিলিয়াম। তোমরা গিয়ে দেখো না, ওই মেলা টেলা হইলে বা হচ্ছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হইলে ওখানে কিন্তু তোমার হচ্ছে বেলুন উড়ায় উপরের দিকে। তো ওইখানে কিন্তু ওই যে বেলুনটা উড়ায় অনেক বড় উঁচুতে ফুলে, সেটাতে কিন্তু হিলিয়াম গ্যাস ইউজ করা হয়। বুঝতে পারছো? ওটাতে কিন্তু হিলিয়াম গ্যাস ইউজ করা হয়। হিলিয়াম গ্যাস কিন্তু অনেক হালকা, অনেকটা হালকা। হালকা হালকা হওয়ার কারণে কি সহজে উপরের দিকে উঠতে পারে, এই জন্য হিলিয়াম গ্যাসটা ইউজ করা হয়। এই জন্য বেলুন উড়ানোর জন্য, এই জন্য বেলুন উড়ানোর জন্য হিলিয়াম গ্যাস ব্যবহার করা। মনে থাকবে কি তোমাদের যে কেন হিলিয়াম গ্যাসটা ইউজ করা হয়? ওকে,
বেশ কয়েকজন স্টুডেন্ট জয়েন করে ফেলছে আমাদের সাথে, অনেকেই ক্লাস করতেছে। দেখো এখানে যদি আমরা আর একটু ডেপথে যাই, এস ব্লক হিসেবে কাদেরকে পাইলাম? এখানে পেলাম হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রেন্সিয়াম। আর এখানে কি পেলাম? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, তারপর হচ্ছে রেডিয়াম। এখানে 1 নম্বর গ্রুপে 7টা মৌল পেলাম, 2 নম্বর গ্রুপে 6টা মৌল পেলাম। আর এইদিকে আমরা কি পেয়েছি বলতো? নিষ্ক্রিয় 18 নম্বর গ্রুপে হিলিয়াম। তার মানে যদি তোমাকে প্রশ্ন করে যে টোটাল এস ব্লক মৌল কয়টা, তুমি কি বলবো? 7 আর এখানে 6, 13 আর 1 14। তার মানে কি বলা যায় যে টোটাল নাম্বার অফ S block element is 40। তাহলে টোটাল কয়টা S block মৌল আছে? 17টা মৌল আছে, 17টা মৌল আছে। এখন এই যে হাইড্রোজেন থেকে শুরু করে, হাইড্রোজেন কত নাম্বার মৌল? সে হচ্ছে 1 নাম্বার মৌল, তার পারমাণবিক সংখ্যা 1। এই জন্য তাকে হচ্ছে একদম 1 নাম্বার ঘরের 1 নাম্বার কলামের 1 নাম্বার সারিতে জায়গা দেওয়া হয়েছে। একদম প্রথম কলাম, এরপর হচ্ছে 1 নাম্বার সারি। এখন কোন একটা মৌল দেখে কিভাবে বুঝবা সে কত নাম্বার ঘরে অবস্থিত? এরকম কলাম তো 18টা থাকে, 18টা থাকে। এরকম পর্যায় কয়টা থাকে? 7টা থাকে। কারণ কোন একটা মৌল দেখে কিভাবে বুঝবা যে এটা কত নাম্বার পর্যায়ের কত নাম্বার মৌল, কত নাম্বার পর্যায়ের কত নাম্বার মৌল? একটু খেয়াল করে দেখো যে এখানে যদি তুমি সোডিয়ামের কথা চিন্তা করো, সোডিয়াম কত নাম্বার মৌল? 11 নাম্বার। এখন খেয়াল করে দেখো কি হবে? 1s2, 2s2, 2p6, 3s1। একটু খেয়াল করে দেখো এখানে সর্বশেষ প্রাইমারি কোয়ান্টাম সংখ্যার মান কত? সর্বশেষ প্রাইমারি কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে আমার 3। সর্বশেষ প্রাইমারি সর্বশেষ প্রাইমারি কোয়ান্টাম সংখ্যার মান কত? 3। যদি দেখো যে কোনো একটা মৌলের সর্বশেষ প্রাইমারি কোয়ান্টাম সংখ্যার ভ্যালু দেওয়া আছে, ওই সর্বশেষ প্রাইমারি কোয়ান্টাম সংখ্যার ভ্যালুটাই হচ্ছে, সর্বশেষ প্রাইমারি কোয়ান্টাম সংখ্যার ভ্যালুটাই হচ্ছে তার পর্যায় সংখ্যা। কি সংখ্যা? পর্যায় সংখ্যা, পর্যায় সংখ্যা। তাহলে বলো তো সোডিয়াম কত নম্বর পর্যায়ে অবস্থিত? তার মানে কি সোডিয়ামকে বলা যায় কি সোডিয়াম হচ্ছে 3 নাম্বার পর্যায়ে অবস্থিত। কিভাবে বললাম? তার সর্বশেষ প্রাইমারি কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 3। কোয়ান্টাম সংখ্যাটা বলি, এই যে 1 2 তারপর 2 এখানে 3, এই যে সংখ্যাগুলো আছে না, এগুলোকে বলা হয় প্রাইমারি কোয়ান্টাম সংখ্যা। ভাই প্রাইমারি কোয়ান্টাম সংখ্যা বললেন, সেকেন্ডারি কোয়ান্টাম সংখ্যা কি আছে? হ্যাঁ আছে। সেকেন্ডারি কোয়ান্টাম সংখ্যাগুলোর ভ্যালু এরকম, s এর জন্য হচ্ছে 0, p এর জন্য হচ্ছে 1, তারপরে d এর জন্য হচ্ছে 2, f এর জন্য হচ্ছে আবার 3। এইভাবে আমরা সবগুলো প্রাইমারি কোয়ান্টাম সংখ্যা পাইতে পারি। এদেরকে বলা হয় সেকেন্ডারি কোয়ান্টাম, প্রাইমারি কোয়ান্টাম, সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার। এদেরকে কি বলা হয়? এটা হচ্ছে আবার সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, এদেরকে বলা হয় সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার। বুঝতে পারছো? বাট প্রাইমারি কোয়ান্টাম সংখ্যাটা দেখেই তুমি বুঝতে পারবা সে পর্যায় কত। এন্ড প্রশ্ন হচ্ছে ভাই গ্রুপটা কিভাবে বুঝবো? দেখো গ্রুপ ডিটারমিনেশন। গ্রুপ ডিটারমিনেশন কিভাবে গ্রুপ ডিটারমিনেশন করবা?
এস ব্লক মৌল যদি হয়, তার এস ব্লকে এস এর মধ্যে যতগুলো ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে তার গ্রুপ সংখ্যা। তার মানে এর গ্রুপ কত বলো তো? এর গ্রুপ হচ্ছে 1। তারপরে পর্যায় মানে রো কত বলো তো? রো হচ্ছে 3, কারণ রো হচ্ছে তার এই যে 3, এখানে সর্বশেষ কোয়ান্টাম নাম্বার হচ্ছে 3, এই জন্য রো হচ্ছে 3। গ্রুপ 1 কেন? কারণ সে এস ব্লক হলো এবং তার সর্বশেষ এস এর কয়টা ইলেকট্রন আছে? একটা, এই জন্য তার গ্রুপ হচ্ছে 1 আর রো হচ্ছে। বলো এই জিনিসটা তোমাদের ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও তো, যারা জয়েন করছো ক্লাসে। এই জিনিসটা কি তোমরা ক্লিয়ার যে কোনো একটা এস ব্লক মৌলের পি ব্লকের কিন্তু আলাদা নিয়ম, ডি ব্লকের আলাদা নিয়ম? বলো তো এইখানে বুঝতে পারছো কিনা যে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এদের হচ্ছে এস ব্লকের তোমরা পর্যায় এবং গ্রুপ নির্ণয় করতে পারবে কিনা, এটা আমাকে আগে বলো। ওকে, সবাই পারবে। দেখো আমরা যদি ক্যালসিয়ামেরটা নির্ণয় করার চেষ্টা করি, মনে করো যে আমার কাছে আছে হচ্ছে ক্যালসিয়াম, কত নম্বর মৌল? 20। তাহলে এর ইলেকট্রন বিন্যাসটা কিরকম হবে? 1s2 2s2 2p6, তাহলে কয়টা হলো? 10টা হয়ে গেল। তারপরে হচ্ছে 3s2 3p6, 10 আর 6 আর 2 আর 10 আর 8 18, 18 দিয়ে কত হবে বলো তো? এখন প্রশ্ন হচ্ছে 3d, তারপরে হচ্ছে 4s, 4s এর 2 হবে। কারণ 3d তে না গিয়ে কেন 4s এ যাবে? কারণ 4s হচ্ছে কম শক্তিশালী। আমরা হুন্ডের নীতি অনুযায়ী জানি যে সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রনটা যাবে সেটা হচ্ছে কম শক্তি স্তর আগে ফিল আপ করে যাবে। তার মানে কি এখানে ইলেকট্রনটা কোথায় যাবে? 4s2। একটু খেয়াল করে দেখো এখানে লাস্ট প্রাইমারি কোয়ান্টাম নাম্বার কত? লাস্ট প্রাইমারি কোয়ান্টাম নাম্বার ইজ ইকুয়াল টু হচ্ছে 4। এই যে এটা হচ্ছে আমার 4, বুঝাইতে পারছি কি? বলো এই জিনিসটা যে 4, এটা কি বুঝতে পারছি? এই যে এটা কি 4। এখন যেহেতু লাস্ট কোয়ান্টাম নাম্বারটা কত? 4, অর্থাৎ এর রো কত হবে বলো তো? এর রো হচ্ছে আমার, সুতরাং এর রো হচ্ছে আমার 4। এখন কলাম কিভাবে আইডেন্টিফাই করব? দেখো কলামটা কিভাবে আইডেন্টিফাই করব? যেহেতু এস ব্লক এলিমেন্ট, যেহেতু কি এস ব্লক এলিমেন্ট, তাহলে এখানে কি করা যাবে? তাহলে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? 2টা। এখানে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? 2টা। এস ব্লক এলিমেন্টে এস এ যতগুলো ইলেকট্রন ধারণ করবে, সেটাই হচ্ছে তার গ্রুপ সংখ্যা। তার মানে কি এস ব্লক এলিমেন্টে যদি তুমি গ্রুপ ডিটারমিনেশন করতে যাও, গ্রুপ ডিটারমিনেশন, নাম্বার অফ ইলেকট্রন কন্টেইনিং এস সাবঅরবিট, মানে কি এস সাবঅরবিট যতগুলো ইলেকট্রন ধারণ করে, যেমন এখানে 2টা ইলেকট্রন ধারণ করতেছে, তার মানে তার গ্রুপ সংখ্যা হচ্ছে 2। একটু খেয়াল করে দেখো তোমাদেরকে ওই অরবিট, সাবঅরবিট, অরবিটালের মধ্যে যদি একটু বিস্তর তফাৎটা বুঝে দেখো, কে এল তারপর হচ্ছে এম আর হচ্ছে এন, এটা হচ্ছে আমার অরবিট বা কক্ষপথ, অরবিট বা কক্ষপথ। আর তুমি যদি বলো যে এখানে এস পি ডি এফ, এরা হচ্ছে আমার সাব অরবিট, এটা হচ্ছে সাব অরবিট। তারপরে যদি আরেকটু চিন্তা করো যে এখানে হচ্ছে আমার পি এক্স, পি ওয়াই, তারপর হচ্ছে পি জেড, এদেরকে কি বলবো? অরবিটাল। এদেরকে কি বলবো? অরবিটাল। তাহলে অরবিট, সাব অরবিট, অরবিটাল, এই তিনটা কনসেপ্ট আশা করি ক্লিয়ার। তাহলে এটাকে কি বলবো?
অরবিটাল। বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার। দেখো আমরা ফাউন্ডেশন ক্লাসগুলোতে এত বেশি পড়ানোর দরকার নেই, যতটুকু পড়বো আমরা পটেনশিয়ালি পড়বো, ইফেক্টিভলি পড়বো, তাহলেই হবে। তাহলে দেখবো আমরা একসময় অনেক ভালো পারতেছি, বা কলেজের পরীক্ষা ভালো করতে পারবো, এইচএসসিতে ভালো করতে পারবো। বলো তো যতটুকু পড়াইছি তোমরা কি ভালোভাবে বুঝছো কিনা? যতটুকু পড়াইছি ভালোভাবে বুঝছো? দেখো আমাদের কিন্তু তোমাদের যারা এইচএসসি 26 ব্যাচ কিন্তু কলেজের পরীক্ষায় আগায় থাকতে চাও, তাদের জন্য কিন্তু আমাদের একটা কোর্স আছে। কি কোর্স আছে দেখো, আমি একটু তোমাদেরকে এটা একটু ব্যাখ্যা করে দিই। আমাদের কিন্তু এই 26 ব্যাচের জন্য যে কোর্সটা রান হচ্ছে এখন, একদম যারা হচ্ছে কলেজে এখন ভর্তি হবা বাট আগে থেকেই তোমরা পড়াটা একটু আগায় রাখতে চাও, তাদের জন্য আমাদের এইচএসসি 26 ব্যাচের যে কোর্সটা আছে, আমি একটু কোর্সটা তোমাদেরকে একটু বুঝাই দিই। আমাদের কিন্তু এখানে কি কি পাচ্ছ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তার পাশাপাশি আমাদের আইসিটি ক্লাস থাকতেছে, এবং হাবিব ভাইয়ের ইংলিশ ক্লাস এবং আমাদের বাংলা ক্লাসও থাকবে। হায়ার মধ্যে তুমি 2টা চ্যাপ্টার পাইতেছো, পদার্থবিজ্ঞানে তুমি 3টা চ্যাপ্টার পাচ্ছ, এবং কলেজে তোমার যে পরীক্ষাগুলো থাকবে তা সেইখানে যে চ্যাপ্টারগুলো থাকবে সেই চ্যাপ্টারগুলো আমরা বাছাই করছি। যেমন ফিজিক্সের ভেক্টর, গতিবিদ্যা, তারপর হচ্ছে আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব। আমরা ম্যাথে ডিটাইন করছি কি ম্যাট্রিক্স নির্ণয়, তার পাশাপাশি হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। রসায়নে আমরা গুণগত রসায়ন রেখেছি, তার পাশাপাশি মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। জীববিজ্ঞানে আমরা 3টা অধ্যায় রাখছি, কোষ ও কোষের গঠন, কোষ বিভাজন, অর্থাৎ প্রথম পত্রের প্রথম 2টা চ্যাপ্টার, আর দ্বিতীয় পত্রেতে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, একদম ফার্স্ট চ্যাপ্টারটা। এই সবগুলো পাচ্ছ, সবগুলো একদম কম্বাইন্ড প্যাকেজ আকারে তুমি পাচ্ছ হচ্ছে 999 টাকায়। কত টাকায়? 999 টাকায়, একদম রিজনেবল প্রাইসে তুমি পাচ্ছ। আমাদের এই কোর্সের মেয়াদ থাকবে হচ্ছে 2.5 মাস। কোর্স হচ্ছে 2.5 মাসে শেষ করা হবে, এবং এটা হচ্ছে আমাদের রাউন্ড 1। তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছে জানো আমরা কিন্তু 5টা রাউন্ডে তোমার সিলেবাসটা শেষ করব। 5টা রাউন্ডে সিলেবাসটা শেষ করবো বলতে একটু খেয়াল করে দেখো, এক একটা রাউন্ড যদি 2.5 মাস হয়, 5টা রাউন্ড শেষ করতে তোমার লাগবে হচ্ছে 12.5 মাস। তার মানে কি এর মধ্যে তোমার সিলেবাসটা টেস্ট পরীক্ষার আগে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, যারা আমাদের সাথে জয়েন করবা। তাহলে আর দেরি না করে আমাদের অনুশীলনের পেজে মেসেজ দিয়ে আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। এতে তোমার কি হবে, কলেজের পরীক্ষায় যেমন ভালো করতে পারবা, তার পাশাপাশি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমরা কিন্তু সবাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের অনুশীলনীতে যারা ক্লাস নেবেন তোমাদের, তাহলে তোমাদের জন্য ইনশাআল্লাহ আমাদের পেইড ব্যাচেও দেখা হবে, তাই তো? আজকের মতো বিদায় নেই, তোমরা ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো,